ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পাঁচের পাঠশালা। আজকে আমরা আবার ব্যাক টু বায়োলজি ক্লাসে চলে এসেছি। আশা করি তোমরা সবাই প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো। আমাদের সেল ক্লাস চলছিল। এর আগের দিন আমরা বিভিন্ন ধরনের সেল মেমব্রেন, সেল ওয়াল, প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলস এসব নিয়ে আলোচনা করেছি। আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সেল অর্গানেলস। চলো তাহলে দেখে নেওয়া যাক সেল অর্গানেলসগুলো কী। এর আগে আমরা যখন ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক সেলের পার্থক্য করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম যে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেল অর্গানেলস থাকে, যেগুলো প্রোক্যারিওটিক সেলসের ক্ষেত্রে দেখা যায় না। ঠিক আছে, এই যে এখানে আমাদের একটি সেলের ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। ডিফারেন্ট টাইপস অফ সেল অর্গানেলস আর প্রেজেন্ট ইন আ সেল। মানে বিভিন্ন ধরনের সেল অর্গানেল একটি সেলের মধ্যে প্রেজেন্ট থাকে, একটি কোষের মধ্যে থাকে। সেল অর্গানেলসগুলো কি? তাহলে আমরা সকলেই জানি, বিভিন্ন ধরনের নাম শুনেছি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, তারপরে হচ্ছে আমাদের গলগি বডিজ, লাইসোজোম, ভ্যাকিউলস, এক্সেট্রা এক্সেট্রা, মাইক্রোটিবিউলস, মাইক্রোভিলি, মাইক্রোফিলামেন্টস, আরও বিভিন্ন ধরনের সেল অর্গানেলস থাকে, যেগুলো কিনা একটি কোষের মধ্যে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, আর এরকম অনেকগুলো কোষ একসাথে মিশে তৈরি হয় টিস্যুস, টিস্যুস থেকে অর্গানস, অর্গানস থেকে অর্গান সিস্টেম, তারপর একটি অ্যানিম্যাল বডি ক্রিয়েট হয়। সেগুলো আমরা আগের ক্লাসে দেখেছি। তাহলে এই যে বিভিন্ন ধরনের সেল অর্গানেলসগুলো একটি কোষের মধ্যে প্রেজেন্ট থাকছে, এই সেল অর্গানেলসগুলো সম্বন্ধেই আমরা এখন একটু ডিটেলসে দেখব। বেশ, যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট সেল অর্গানেলস, আমরা সেগুলো সম্পর্কেই আলোচনা করব। আচ্ছা, সেল অর্গানেলসের মধ্যে আমরা সবার প্রথমে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে তোমরা সকলে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ঠিক কীভাবে একটি সেলের মধ্যে বিন্যস্ত হয়ে আছে। এই যে আমরা এখানে পার্পল কালারের, ব্লু কালারের যে জিনিসটি দেখতে পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এখন আমরা যদি ডিটেলসে এটার ব্যাপারে একটু আলোচনা করতে যাই, তাহলে আমরা এখানে কী কী দেখতে পাচ্ছি চলো দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটি ইমেজ। একটি কোষকে যদি আমরা ভালোভাবে একটি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে চাই, তাহলে আমরা ঠিক এরকম একটি স্ট্রাকচার দেখতে পাবো। সেটাই হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অ্যাকচুয়ালি কি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে একটি স্ট্রাকচার যেটা সেলের মধ্যে দেখতে পাওয়া যায়। সেটা ঠিক কীভাবে থাকে? membranous network of tubules. Membranous network of tubules-like structure found in a cytoplasm is called endoplasmic reticulum. মানে হচ্ছে মেমব্রেনাস এখানে কেন বলা হয়েছে? এই যে মেমব্রেন, এখানে পর্দা থাকে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা একটি পর্দা থাকে, পর্দা ইংলিশ হচ্ছে মেমব্রেন। এইটা হচ্ছে একটি পর্দা বিন্যস্ত স্ট্রাকচার। নেটওয়ার্ক অফ টিবিউলস, এই যে এখানে বিভিন্ন ধরনের যে টিবিউল, টিবিউল মানে হচ্ছে এই যে সুতোর মতো যে স্ট্রাকচার আমরা দেখতে পাই, সেটাই হচ্ছে এখানে টিবিউলসের একটা নেটওয়ার্ক, মানে সেটা জালের মতো ছড়িয়ে আছে। মেমব্রেনাস নেটওয়ার্ক অফ টিবিউলস লাইক স্ট্রাকচার ফাউন্ড ইন সাইটোপ্লাজম। আমরা সকলেই জানি সেলের মধ্যে যে জেলির মতো অংশবিশেষ দেখা যায়, সেটাই হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। স্ট্রাকচার ফাউন্ড ইন সাইটোপ্লাজম ইজ কল্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে এরপর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে endoplasmic reticulum is composed of cisternae, tubules and vesicles. এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, যেমন এগুলোর এক একটার এক এক ধরনের নাম থাকে। যেমন এটাকে বলা হয়ে থাকে টিবিউলস। ঠিক আছে, এরপর এর ভেতরে আছে ভেসিকেলস, আছে সিস্টার্নি আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ মেইনলি কম্পোজড অফ সিস্টার্নি, টিবিউলস অ্যান্ড ভেসিকেলস। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ অফ টু টাইপস। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাহলে ক ধরনের? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেনলি হচ্ছে দু ধরনের। একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
এখন হচ্ছে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন দু ধরনের বলা হয়েছে এখানে? স্মুথ স্মুথ কথা থেকে আমরা কি বুঝতে পারি যে স্মুথ কথার মানে হচ্ছে মসৃণ, ঠিক আছে? আর রাফ কথার মানে হচ্ছে মসৃণ নয়, সেটা অমসৃণ, খসখসে টাইপের। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা হচ্ছে ফ্রি অফ রাইবোজোমস, সেখানে কোনো রকম রাইবোজোমস থাকে না, ফ্রি অফ রাইবোজোমস, ঠিক আছে? মানে সেখানে কোনো রকম রাইবোজোম থাকে না। আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে বিয়ারিং রাইবোজোমস অন ইটস সারফেস। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সারফেসের মধ্যে বিভিন্ন ধরনের রাইবোজোম নোটিস করা যায়। এই যে আমরা এখানে স্ট্রাকচারে দেখতে পাচ্ছি, এই যে এদিকে যদি আমরা দেখি এখানে লেখা আছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রাইবোজোমস লক্ষ্য করা যায়, ঠিক আছে? আর এই যে আমরা এখানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে আমাদের যেটা একদম স্মুথ, এর সারফেসে কোনো রকম রাইবোজোম বা কোনো কিছুই দেখতে পাওয়া যায় না, এটা একদম মসৃণ, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এরপর আমাদের নেক্সট সেল অর্গানেলস হচ্ছে গলগি অ্যাপারেটাস, ঠিক আছে? গলগি অ্যাপারেটাস বা গলগি বডিস। তাহলে তোমরা সবাই এখানে ইমেজটা দেখতে পাচ্ছ যে নর্মালি একটি গলগি অ্যাপারেটাসের স্ট্রাকচার ঠিক কীরকম হয়ে থাকে, এরকম অনেকটা হয়ে থাকে একটি গলগি অ্যাপারেটাস। সেখানে হচ্ছে আমাদের লিউমেন আমরা দেখতে পাই, সিস্টার্নি দেখতে পাই, সেক্রেটারি ভেসিকেলস থাকে এবং নিউ ফর্মিং বিভিন্ন ধরনের ভেসিকেলস থাকে। এছাড়া বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট ভেসিকেলস থাকে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের একটি গলগি অ্যাপারেটাসের স্ট্রাকচার। এখন এই গলগি অ্যাপারেটাসটা কোন সায়েন্টিস্ট প্রথম ডিসকভার করেছিলেন? গলগি অ্যাপারেটাস ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট ক্যামিলিও গলগি ইন 1898। নর্মালি কোন সেল অর্গানেলস কোন সায়েন্টিস্ট ডিসকভার করেছে এটার কোশ্চেন আসে না, বাট এই গলগি অ্যাপারেটাসের ক্ষেত্রে এই কোশ্চেনটা বিভিন্ন জায়গায় দিয়ে থাকে যে হু ডিসকভার্ড গলগি অ্যাপারেটাস। এই সায়েন্টিস্টের নামটাও বেশ ইম্পর্ট্যান্ট, আর এটার ডিসকভারের সালটাও খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এরপর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে গলগি অ্যাপারেটাস ইজ মেড আপ অফ গ্রুপ অফ টিউবস, ভেসিকেলস অ্যান্ড ভ্যাকুলস। যেটা আমরা এখানে দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের টিউবস আছে, ভেসিকেলস আছে এবং ভ্যাকিউলস আছে। ভ্যাকিউলস মানে হচ্ছে একটি গর্ত বা গহ্বর টাইপের, ঠিক আছে? সেগুলোই হচ্ছে ভ্যাকিউলস। এরপর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ইন প্ল্যান্টস ইট ইজ কল্ড ডিকটিওজম। ইন প্ল্যান্টস ইট ইজ কল্ড ডিকটিওজম, এটাও খুব ইম্পর্ট্যান্ট। নর্মালি প্রাণীদের ক্ষেত্রে যে এই যে স্ট্রাকচারটা আছে সেটাকে বলা হয় গলগি অ্যাপারেটাস, বাট এটাই যখন প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় তখন সেটাকে বলা হয়ে থাকে ডিকটিওজম, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা। ডিকটিওজম, ইন প্ল্যান্টস ইট ইজ কল্ড ডিকটিওজমস, ঠিক আছে? Golgi apparatus is the most important site of formation of glycoproteins and glycolipids. Golgi apparatus is the site of formation of glycolipids and glycoproteins. মানে হচ্ছে গলগি অ্যাপারেটাস হচ্ছে এমন একটি জায়গা যেখানে হচ্ছে গ্লাইকোপ্রোটিনস এবং গ্লাইকোলিপিডের সিনথেসিস মানে সংশ্লেষণ হয়ে থাকে, ঠিক আছে? বুঝতে পারলে সবাই এখানে যে ব্যাপারটা ঠিক কী বলা হয়েছে এখানে? It worked as storage, processing and packaging of material. এটা নর্মালি কিসের জন্য কাজ করে? স্টোরেজ, প্রসেসিং, বিভিন্ন ধরনের যে খাদ্যবস্তু এখানে সঞ্চিত থাকে সেটা স্টোরেজ, প্রসেসিংয়ে এবং প্যাকেজিং অফ দ্য মেটেরিয়াল, এবং কোষের মধ্যে বা গলগি অ্যাপারেটাসের মধ্যে যে ধরনের আমাদের মেটেরিয়ালের প্রয়োজন হয় সেগুলোর প্যাকেজিংয়ে সহায়তা করে, সেটা হচ্ছে আমাদের গলগি অ্যাপারেটাস। এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে লাইসোজোমস। লাইসোজোমসও হচ্ছে ঠিক একই রকম একটি সেল অর্গানেলস যেটা হচ্ছে আমরা কোষের মধ্যে দেখতে পাই এবং কোষের খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে লাইসোজোম। বিভিন্ন ধরনের কাজ যেগুলো খুব ইম্পর্ট্যান্ট একটি কোষের জন্য করা, সে ধরনের কাজ লাইসোজোম করে থাকে। চলো দেখে নেওয়া যাক ফার্স্ট পয়েন্ট কী আছে। আর এটি হচ্ছে একটি লাইসোজোমের স্ট্রাকচার। তোমরা সবাই দেখতে পাচ্ছ অনেকটা এরকম স্ট্রাকচার। আমরা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখে থাকি তাহলে স্ট্রাকচারটা অনেকটা এরকমই দেখতে পাওয়া যায়, ঠিক আছে? Lysosomes are simply tiny spherical
সিম্পল টাইনি স্ফেরিক্যাল স্যাক লাইক স্ট্রাকচার ইভেনলি ডিস্ট্রিবিউটেড ইন দি সাইটোপ্লাজম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। যা পয়েন্টগুলো দেখে না যাক, এখানে সিম্পল বলা হয়েছে, হ্যাঁ আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটা অনেকটা সিম্পল। টাইনি মানে ছোট, অনেকটা ছোট। স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল মানে এই যে গোল আকৃতিটা, সেটাকে বলা হয়েছে স্ফেরিক্যাল। ঠিক আছে, স্ফেরিক্যাল স্যাক লাইক স্ট্রাকচার ইভেনলি ডিস্ট্রিবিউটেড ইন দ্য সাইটোপ্লাজম, এটাও সাইটোপ্লাজমের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, দিস আর ফর্মড বাই দ্য প্রসেস অফ প্যাকেজিং ইন দ্য গলগি অ্যাপারেটাস। কী বলেছে এখানে? দিস আর ফর্মড বাই দ্য প্রসেস অফ প্যাকেজিং ইন দি গলগি অ্যাপারেটাস, মানে এগুলো গলগি অ্যাপারেটাসের মধ্যে প্যাকেজিং হিসেবে প্যাকেজিংয়ের প্রসেসিংয়ে এগুলো তৈরি হয়ে থাকে, মানে এটি মেনলি পাওয়া যায় গলগি অ্যাপারেটাসের মধ্যে। ঠিক আছে, দিস আর ফর্মড বাই দ্য প্রসেসিং বাই দ্য প্রসেস অফ প্যাকেজিং ইন দ্য গলগি অ্যাপারেটাস। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, দে আর বাউন্ডেড বাই আ সিঙ্গেল মেমব্রেন। এটা হচ্ছে একটি সিঙ্গেল মেমব্রেন দিয়ে গঠিত থাকে। আমরা এর আগে যে দুটো সেল অর্গানেল সম্বন্ধে আলোচনা করলাম, একটি ছিল আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটি ছিল হচ্ছে আমাদের গলগি অ্যাপারেটাস। এই দুটোই কিন্তু ছিল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, বাট দুটোই ছিল ডাবল লেয়ারের। ঠিক আছে, এই দুটোই ছিল ডাবল লেয়ারের, ডাবল মেমব্রেন ছিল এই দুটোর মধ্যে। বাট এই যে আমরা লাইসোজোম দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে সিঙ্গেল মেমব্রেন, মানে একটি পর্দা আছে। এই যে সেল অর্গানেলসটা আছে, এটির বাইরে একটি পর্দা আছে। আর আমরা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি অ্যাপারেটাসের কথা বললাম, সেটাতে দুটো করে লেয়ার ছিল, দুটো করে মেমব্রেনের লেয়ার ছিল। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে, দে আর রিচ ইন হাইড্রোলাইটিক এনজাইমস। দে আর রিচ ইন হাইড্রোলাইটিক এনজাইম, মানে এই লাইসোজোমের মধ্যে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম দেখতে পাওয়া যায়। হাইড্রোলাইটিক এনজাইম কোনগুলোকে আমরা বলে থাকি? যেমন লাইপেজেস আছে, কার্বোহাইড্রেট আছে, এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইমস। এই হাইড্রোলাইটিক এনজাইমস আর ক্যাপেবল অফ ব্রেকিং ডাউন অর্গানিক ম্যাটার। এই হাইড্রোলাইটিক এনজাইমসগুলো বিভিন্ন ধরনের অর্গানিক যে ম্যাটারগুলো আছে, বিভিন্ন ধরনের জৈব পদার্থ, সেগুলোকে ভেঙে ফেলতে সক্ষম। এই যে লাইপেজ আর কার্বোহাইড্রেট দ্বারা বিভিন্ন ধরনের শরীরের ভেতর যে জৈব পদার্থগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলতে পারে। বিভিন্ন ধরনের শরীরের বিভিন্ন ধরনের মেটাবলিজম পজিশন অনুযায়ী বা বিভিন্ন ধরনের কাজের ক্ষমতা অনুযায়ী এরা অর্গানিক ম্যাটারকে ভেঙে ফেলতে সক্ষম। এরপর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে, ফর এক্সাম্পল, এই যে বললাম যে বিভিন্ন ধরনের অর্গানিক ম্যাটার ভেঙে ফেলতে সক্ষম এই যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো, সেগুলির একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ফর এক্সাম্পল, হোয়েন আ সেল গেটস ড্যামেজড, দ্য লাইসোজোমস বার্স্ট অ্যান্ড এনজাইমস ডাইজেস্ট দেয়ার ওন সেল, হেন্স দি লাইসোজোমস আর নোন অ্যাজ এ সুইসাইড ব্যাগস অফ অল সেল। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে? হোয়েন আ সেল গেটস ড্যামেজড, যখন একটি সেল মানে একটি কোষ ড্যামেজ হয়ে যায়, মানে সেই কোষটি কাজ করার অবস্থাতে থাকে না, মানে অবস্থায় থাকে না, ঠিক সেই সময় দ্য লাইসোজোম বার্স্ট, এই যে লাইসোজোমটা আছে সেটা বার্স্ট হয়ে যায়, এবং এনজাইমস, এই যে বললাম এর ভেতরে যে এনজাইমগুলো আছে, সেই এনজাইমস ডাইজেস্ট দেয়ার ওন সেল, এই এনজাইমগুলো নিজেদের সেলগুলোকেই ডাইজেস্ট করে থাকে। সেই জন্য লাইসোজোমস আর নোন অ্যাজ এ সুইসাইড ব্যাগস অফ সেল। এই লাইসোজোমের মধ্যে যে আমাদের হাইড্রোলাইটিক এনজাইমগুলো ছিল, শরীরের বিভিন্ন প্রয়োজনে যখন সেল ড্যামেজ হয়ে যায়, তখন এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো একটি কোষকে ডাইজেস্ট করে ফেলে। সেই জন্য লাইসোজোমস আর নোন অ্যাজ এ সুইসাইড ব্যাগস অফ সেল। আমরা সবাই জানি যে লাইসোজোমকে সুইসাইড ব্যাগস আর বাংলাতে বলা হয় আত্মঘাতী থলি। ঠিক আছে, দ্য লাইসোজোম ইজ নোন অ্যাজ এ সুইসাইড ব্যাগস অফ সেল, এবং কোষের আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। এরপর আমাদের 4 নম্বর পয়েন্ট এবং আজকের আমাদের শেষ পয়েন্ট, সেটা হচ্ছে ভ্যাকিউলস। ভ্যাকিউলসকে বাংলায় মেনলি বলা হয়ে থাকে গহ্বর। ঠিক আছে, একটি ভ্যাকিউলস দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, মানে ভ্যাকিউলস বলতে কি একটা গহ্বর, মানে একটা গর্ত। যেমন আমরা বিভিন্ন রকমের যখন কোনো নদীর চরে বা দ্বীপে গিয়ে উঠি, সেখানে বালুর মধ্যে বিভিন্ন ধরনের ছোটো ছোটো গর্তর মতো দেখা যায়, গহ্বর টাইপের, সেগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যাকিউলস।
সেই এই ভ্যাকুলসও দেখতে অনেকটা সেরকমই হয়ে থাকে। একটি সেলের মধ্যে জায়গায় জায়গায় এরকম ছোট ছোট কিছু গহ্বর টাইপ দেখা যায়, ঠিক আছে, সেগুলি হচ্ছে ভ্যাকুলস। এই ভ্যাকুলসের মধ্যে বিভিন্ন ধরনের সেল স্যাপ থাকে, সেন্ট্রাল ভ্যাকুল থাকে, ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের জিনিস থাকে। এখন ভ্যাকুলসের আমাদের পয়েন্টসগুলো কী কী আছে? ভ্যাকুল ইজ দি মেমব্রেন বাউন্ড স্পেস ফাউন্ড ইন দি সাইটোপ্লাজম। ভ্যাকুলসও হচ্ছে একটি মেমব্রেন বাউন্ড স্পেস, এটাও একটি পর্দা বিশিষ্ট একটি সেল অর্গানেলস, যেটা কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। এরপর আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ভ্যাকুলস কী কী দিয়ে গঠিত? ইট কন্টেন্স ওয়াটার, এর মধ্যে ওয়াটার আছে, ঠিক আছে, ওয়াটার, স্যাপ, এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড আদার মেটেরিয়াল নট ইউজফুল ফর দি সেল। এছাড়াও আরও বিভিন্ন ধরনের পদার্থ আছে যেটা কিনা সেলের জন্য খুব একটা বেশি প্রয়োজনীয় নয়, ঠিক আছে। এরপর আমাদের নেক্সট পয়েন্ট আছে গ্যাস ভ্যাকুল। গ্যাস ভ্যাকুলস হচ্ছে একটি সিউডো ভ্যাকুল। এটা পরীক্ষাতে মাঝে মাঝে দেখা যায়, বিভিন্ন ধরনের এক্সামে অবজেক্টিভ হিসাবে দেখতে পাওয়া যায়। গ্যাস ভ্যাকুলস যেটা হচ্ছে একটি সিউডো ভ্যাকুলস। আচ্ছা, এর আগে আমি বলে থাকি এখানে ভ্যাকুলস হচ্ছে আমাদের 3 রকমের দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তার মধ্যে একটি হচ্ছে গ্যাস ভ্যাকুলস। এই গ্যাস ভ্যাকুলসকে সিউডো ভ্যাকুলস বলা হয় কারণ দিস আর মেমব্রেনলেস ভ্যাকুলস ফাউন্ড ইন প্রোক্যারিওটস, যেটা কিনা একটা এক্সেপশন, আর খুব ইম্পর্ট্যান্ট এক্সেপশনটা, আর মনে রাখার মতো এবং খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট যে গ্যাস ভ্যাকুলস যেটা হচ্ছে এক ধরনের সিউডো ভ্যাকুলস। সিউডো কথার মানে হচ্ছে ফলস, মানে মিথ্যা। সিউডো কথার মানে হচ্ছে ফলস বা মিথ্যা। গ্যাস ভ্যাকুলস মানে হচ্ছে সিউডো ভ্যাকুলস বলা হয়ে থাকে। দিজ আর মেমব্রেনলেস। প্রথমত ভ্যাকুলসে মেমব্রেন থাকা উচিত, বাট এখানে কোনো রকম মেমব্রেন থাকে না। আর দ্বিতীয়ত এই ধরনের সেল অর্গানেলসগুলো সব ইউক্যারিওটিক সেলে খুঁজে পাওয়া যায়, বাট এটা একটি মেমব্রেনলেস ভ্যাকুলস যেটা কিনা প্রোক্যারিওটিক সেলে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই জিনিসের এই পয়েন্টের এক্সেপশনটা তোমরা বুঝতে পারছো যে গ্যাস ভ্যাকুলস হচ্ছে এক ধরনের সিউডো ভ্যাকুলস যেটা কিনা মেমব্রেনলেস এবং পাওয়া যায় প্রোক্যারিওটিক সেলে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকে আমাদের এই পর্যন্ত পয়েন্টসগুলো। তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটি সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। কারোর যদি কোথাও বুঝতে অসুবিধে হয়ে থাকে সেটাও বলবে, আমরা এর পরের ক্লাসে সেই বিষয়গুলোতে আরেকটু জোর দেব। আর তোমরা যারা নেক্সট এর আগের প্রিভিয়াস ক্লাসের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে প্রিভিয়াস ক্লাসের ভিডিওটি দেখে নেবে। আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি এই পয়েন্টসগুলোর পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। আমাদের পাঁচের পাঠশালা বলে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা আজকের ক্লাসের পিডিএফটি সম্পূর্ণ পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এক্সপেক্ট করবো যে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো সব দেখবে এবং আজকের ক্লাসটাও খুব ভালো করে দেখবে। এর পরের দিন হয়তো আমরা বেশ কিছু কয়েকটি এমসিকিউ দু একটি আলোচনা করতে পারি, তারপরে পর থেকেই আমরা আবার নেক্সট পয়েন্টগুলো আলোচনা করব। সেল অর্গানাইজ যে বাকি পয়েন্টসগুলো আছে, মাইটোকন্ড্রিয়া এবং আদার্স যে আরও বেশ ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকছে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।